আমার নাম সুপ্রিয়া। আমার বরের নাম নীলু। আমি কাজের মেয়ে হলেও দেখতে খুব সুন্দর ছিলাম। আমার বর স্বইচ্ছায় আমাকে 10 লক্ষ টাকার বিনিময়ে গ্রামের বুড়ো জমিদারের কাছে বিক্রি করে দেয়। আমি খুব গরিব পরিবারের মেয়ে ছিলাম, তাই অনেক কষ্ট করে বাবা মা আমার বিয়ে একজন চাষির সাথে দিয়েছিল। বিয়ের পরে সব কিছু ঠিক ছিল। আমার বরেরা 5 ভাই বোন ছিল। আমার বরের 4 বোন আছে এবং আমার বর এই বাড়ির একমাত্র ছেলে। আমার বাকি 4টি ননদের বিয়ে হয়ে গেছে এবং তাদেরও চাষির ঘরে বিয়ে হয়েছে। খুব কষ্ট করে আমার শ্বশুর নাকি 3জন ননদের বিয়ে দিয়েছিল। তারপর শ্বশুর মারা যাওয়ার পরে ছোট ননদের বিয়ে আমার বর খুব কষ্ট করে দিয়েছিল। আমার বর বড়লোক না হলেও সে আমাকে অনেক ভালোবাসতো। আমি আমার বরের সাথে অনেক সুখে ছিলাম। বিয়ের পরে জানতে পারি আমার দাদু শ্বশুর নাকি আমাদের গ্রামের জমিদারের কাছে 10 লক্ষ টাকা ধার নিয়েছিল এবং সেই টাকাটা নাকি আমার দাদু শ্বশুর এবং আমার শ্বশুর শোধ করতে পারেনি, যার জন্য আমার শ্বশুর জমিদার বাড়িতে চাকরের কাজ করত। সারা জীবন উনি ওই জমিদার বাড়িতে চাকরের কাজ করেও 10 লক্ষ টাকা শোধ করতে পারেননি। তারপর আমার শ্বশুর যখন মারা যায়, ওই 10 লাখ টাকা শোধ করার দায়িত্ব আমার বরের ঘাড়ে এসে পড়ে। সে একটা ছোটখাটো চাষি ছিল। চাষবাস করে কোনো রকম ভাবে আমাদের সংসার চলছিল। আমাদের 5 বছরের একটা ছেলে আছে। একদিন হঠাৎ করে আমাদের বাড়িতে জমিদারের 2 পেয়াদা আসে। তারপর আমাদের বাড়ির দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে। ওই সময় আমরা 3জন খাবার খাচ্ছিলাম। ওই অবস্থাতে আমার বরের জামার কলার ধরে বাড়ির বাইরে বের করে। আমি তখন তাড়াতাড়ি উঠে ওই পেয়াদাদের বলি, তোমরা এসব কি করছো? আমার বরকে ছেড়ে দাও। কেন তোমরা এভাবে তাকে বাড়ির বাইরে বের করছো? আমরা কি অপরাধ করেছি? সেদিন আমি 10 লাখ টাকার ব্যাপারে জানতে পেরেছিলাম। তারপর আমার বরকে বাড়ির বাইরে বের করে জানোয়ারের মতো মারধর করতে শুরু করে। তাদের মারধর দেখে আমি হাতে পায়ে ধরে বলেছিলাম যাতে বরকে ছেড়ে দেয়, আমাদের উপরে যাতে একটু দয়া করে। এমনকি আমার 5 বছরের ছোট ছেলে তার বাবার উপরে মারধর দেখে ভয় পেয়ে যায় এবং তারা আমার বরকে একটাই কথা বলেছিল, 10 লাখ টাকা শোধ করতে না পারলে এইভাবে আমাদের উপর নাকি অত্যাচার হতে থাকবে। সেদিনের পর থেকে ভয়ে ভয়ে আমাদের দিন কাটছিল। এইভাবে প্রায় 1 বছর কেটে যায়, কিন্তু আমার বর 10 লাখ টাকা শোধ করতে পারেনি। আমাদের পক্ষে তা সম্ভব ছিল না এবং আমরা এটাও জানতাম বাড়িঘর বিক্রি করেও আমাদের 10 লাখ টাকা তো দূরের কথা, 2 লাখ টাকাও আমরা জোগাড় করতে পারবো না। এই সমাজের সব থেকে অসহায় মানুষ হচ্ছে আমাদের মতো গরিব মানুষেরা। জমিদারের পেয়াদা বলেছিল 1 বছরের মধ্যে নাকি আমাদের সব টাকা শোধ করতে হবে, নইলে এই বাড়ি থেকে আমাদের বের করে দিবে জমিদার, আমাদের বাড়ি নিজের দখলে নিয়ে নেবে। এইভাবে আমাদের দুশ্চিন্তায় 1 বছর কেটে যায়। তারপর একদিন হঠাৎ করে রাতের বেলা জমিদারের পেয়াদা আমাদের ঘরের ভেতরে ঢুকে পড়ে। তারপর জোর জবরদস্তি আমাদের বাড়ি থেকে বের করে দরজায় তালা মেরে দেয়। ও বলে, তোমাদের এক্ষুনি জমিদারের কাছে যেতে হবে, উনি তোমাদেরকে নিজের বাড়িতে ডেকেছেন, আর আজকের পর থেকে এই বাড়িটা জমিদারের। তোমরা যেহেতু জমিদারের টাকা এখনো শোধ করতে পারোনি, তোমাদের 1 বছরের সময় দেওয়া হয়েছিল, ওই সময়টা শেষ হয়ে গেছে, তাই এই বাড়িটা এখন জমিদারের। তারপর আমাদের জোর জবরদস্তি জমিদারের বাড়িতে নিয়ে আসে। জমিদার বাড়িতে নিয়ে আসার পরে আমাকে ও আমার ছেলেকে বাইরে দাঁড়াতে বলে এবং আমার বরকে জমিদারের পেয়াদা ঘরের ভিতরে নিয়ে যায়। আমরা 15 মিনিট বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। 15 মিনিট পরে যখন বর বাড়ির বাইরে বেরিয়ে আসে, তখন বরকে দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ সে সুস্থ সবল হয়ে জমিদারের বাড়ির ভিতরে গিয়েছিল, কিন্তু বাড়ি থেকে যখন বের হয় তখন আমার বর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল এবং তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল। তার চোখ মুখ পুরো ভেসে গিয়েছিল। আমি তাড়াতাড়ি বরকে ধরে নিয়ে জিজ্ঞাসা করলাম তার এই অবস্থা কি করে হলো, কে তাকে এত মারধর করেছে। বরকে ওই অবস্থায় দেখে আমিও আমার ছেলে ভয়ে কাঁপতে শুরু করি। বরের কথা বলার আগেই দেখি বাড়ির ভেতর থেকে ওই বুড়ো জমিদার বেরিয়ে আসছে। জমিদার বেরিয়ে এসে আমার বরের ঘাড়ে হাত দিয়ে বলে, আরে নীলু, কিছু হয়নি, ভুল করে আমার পেয়াদা 2টা থাপ্পড় মেরে দিয়েছে, আর নীলুকে কেউ মারবে না, আমি সবাইকে বারণ করে দিয়েছি। জমিদারকে সেদিন আমি প্রথম দেখেছিলাম এবং তাকে প্রথম দেখাতেই চিনতে পেরেছিলাম সে একটা শয়তান মানুষ। তারপর নীলুকে বলে, এটা তোমার বউ বাচ্চা? বাবা নীলু, তোর বউ তো খুব সুন্দরী, এত সুন্দরী বউ কোথা থেকে পেলি রে? আচ্ছা, এই সব কথা ছাড়ো,
এখন তুই তোর বউ বাচ্চাকে নিয়ে আমার এই প্রাসাদেই থাকবি। আমার এই বাড়ি বিশাল বড়, তোদের তিনজনের থাকার জায়গা আমি করে দেব। আমি তখন জমিদারকে বললাম, আমরা আপনার বাড়িতে থাকতে চাই না, দয়া করে আপনি আমাদের ছোট মাটির বাড়িটা ফিরিয়ে দিন। আমরা অনেক গরিব ও অসহায়, আমাদের উপরে এত অত্যাচার করবেন না। জমিদার তখন হেসে বলে, আমার বাড়িতে থাকতে দেওয়ার কারণ আছে। আমি তো তোমাদের অত্যাচার থেকে মুক্তি দিতে চাইছি, তোমাদের ভালো বুদ্ধি দেব। আমার বাড়িতে তোমরা খুব ভালো থাকবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। শুধু তোমাদের আমার এই বাড়িতে থাকতে দিচ্ছি না, এই বাড়িতে থেকে তোমার বর আমার ফ্যাক্টরিতে কাজ করে একটু একটু করে টাকা শোধ করতে পারবে, ওই জন্যই তোমাদের এই বাড়িতে থাকতে দিচ্ছি। আর তোমাদের বাড়িটা বিক্রি করে যা টাকা হবে সেটা আমার পকেটে আসবে। এইভাবে ধীরে ধীরে তোমরা আমার 10 লাখ টাকা শোধ করতে পারবে। জমিদার আমাকেও বরকে লোভ দেখায় যে তার ফ্যাক্টরিতে কাজ করে আমার বর তার টাকা শোধ করতে পারবে। এই লোভ দেখিয়ে জমিদার তার নিজের বাড়িতে আমাদেরকে থাকতে দেয়। সেদিন আমি বরকে বলেছিলাম, আমার জমিদারের হাবভাব মোটেই ভালো লাগছে না, আমি জমিদার বাড়িতে থাকতে চাই না, আমরা রাস্তায় থাকবো তাও ভালো, কিন্তু জমিদার বাড়িতে থাকা ঠিক হবে না। আমি আস্তে করে বরের কানে এই কথাগুলো বলেছিলাম। বর তখন আমাকে বলে, তোমার সবকিছুতেই সন্দেহ কেন? জমিদার আমাদের নিজের বাড়িতে থাকতে দেবে, এটা অনেক বড় কথা। আর ঠিকই তো বলেছে, তার বাড়িতে থেকে তার ফ্যাক্টরিতে কাজ করে ভালো টাকাও পাওয়া যাবে। আমাকে আর মাঠের রোদে পুড়ে কাজ করতে হবে না, ফ্যাক্টরিতে আরামে কাজ করে যা টাকা ইনকাম হবে জমিদারকে দিয়ে শোধ করতে পারবো। এই বলে বর জমিদার বাড়িতে থাকতে রাজি হয়। তারপর স্টোর রুমে আমাদের থাকতে দেয়। সেদিন রাতের বেলা মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় পুটলিতে গুড়মুড়ি এবং খাবার বেঁধে নিয়েছিলাম। এই খাবারগুলি খেয়ে আমরা তিনজন শুয়ে পড়েছিলাম। মেঝেতে চাদর পেতে আমরা তিনজন শুয়েছিলাম। মাঝখানে গুড্ডু এবং তার পাশেই আমিও বর। আমার বরের মন মেজাজ ঠিক ছিল না, খুব দুশ্চিন্তায় আমাদের দিন কাটছিল। তারপর হঠাৎ করে মাঝরাতে গুড্ডু আমাকে বলে, মা তাড়াতাড়ি ওঠো। ও আমার মনে হচ্ছে দরজায় উঁকি মারছে। গুড্ডুর কথা শুনে তাকে কোলে নিয়ে আমি উঠে বসে যাই। তারপর ঘরের লাইটটা অন করে দেখি আমাদের ঘরের দরজা খোলা আছে। ঘরের দরজাটা একটু ফাঁক করে আমি বাইরের দিকে উঁকি মেরে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু বাইরে কাউকে দেখতে পাইনি। তারপর দরজাটাকে ঠেকিয়ে গুড্ডুকে কাছে নিয়ে শুয়ে পড়ি এবং তার মাথায় হাত বুলিয়ে বলি, বাড়ি কেউ নেই, বাবা তুই এখন শুয়ে পড়। পরের দিন সকালবেলা আমি বরকে বলেছিলাম, রাতের বেলা কেউ আমাদের ঘরে উঁকি মারছিল, গুড্ডু নিজের চোখে দেখেছে। তখন বলেছিল, গুড্ডু ছোট বাচ্চা, হয়তো ভুল করে বলেছে। আর তুমি সবকিছুতে সন্দেহ কেন করো? জমিদারের এতগুলো পেয়াদা আছে, তারা পাহারা দেয়, হয়তো পাহারাদার ছিল। তারপর সেদিন সকালে জমিদারের পেয়াদা আমার বরকে ডাকতে আসে। ও বলে, তোমাকে এক্ষুনি জমিদার বাবু ডেকেছে। তারপর আমার বর তাড়াহুড়া করে জমিদারের কাছে যায়। জমিদারের কাছে যাওয়ার আধা ঘন্টা পর বর আমার কাছে এসে বলে, সুপ্রিয়া, তোমাকে কালকে থেকে জমিদারের জন্য খাবার দাবার রান্না করতে হবে। আসলে জমিদার আমাদের তার বাড়ির পিছন দিকে যে স্টোর রুম ছিল, ওই স্টোর রুমে আমাদের থাকতে দিয়েছিল। বরের কথা শুনে আমি বলেছিলাম, আমি ওই বুড়ো জমিদারের জন্য খাবার দাবার রান্না করতে পারবো না। এমনিতেই জমিদারের হাবভাব, আমার দিকে তাকানোর দৃষ্টি আমার কিছুই ভালো লাগে না। বর তখন আমাকে বুঝিয়ে বলে, আরে একজনের খাবার রান্না করতে কত সময় লাগবে? 1 ঘন্টার মধ্যেই তো তোমার সব খাবার দাবার রান্না করা হয়ে যাবে। রান্না করে তুমি আমার এখানে চলে আসবে। আর এমনিতেও আমরা দুজন মিলে যদি কাজ করি তাহলে টাকাটা খুব তাড়াতাড়ি শোধ করতে পারবো। আমি তখন বরকে পরিষ্কারভাবে না বলেছিলাম যে আমি কোনো মতে ওই বুড়ো জমিদার বাড়িতে গিয়ে তার জন্য কাজ করতে বা খাবার দাবার রান্না করতে পারবো না। সেদিন রাতের বেলা জমিদার আবার আমার বরকে ডেকে পাঠায়। বর জমিদারের কাছে যাওয়ার আগে আমাকে বলেছিল, তোমরা শুয়ে পড়ো, আমি জমিদারের সঙ্গে দেখা করে আসছি। সেদিন রাতে আমি 12টা পর্যন্ত বরের অপেক্ষা করেছিলাম। তারপরেও যখন বর আসেনি, আমি গুড্ডুকে নিয়ে শুয়ে পড়েছিলাম। এমনিতেও জমিদার বাড়িতে আসার পরে আমার কিছু ভালো লাগছিল না। আমার মনে অন্যরকম একটা ভয় ছিল। আমি বরকে অনেক বুঝিয়ে বলেছিলাম যে জমিদার বাড়িতে না থাকাই ভালো, কিন্তু সে আমার একটা কথাও শোনেনি। তারপর ভোর 4টার সময় আমার সঙ্গে যা হয়, এখন ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেদিন ভোর 4টার সময় আমার মনে হয়েছিল কেউ যেন আমার শরীরে আস্তে আস্তে হাত বোলাচ্ছে।
তারপর ঘুরে দেখি কেউ আমার পাশে শুয়ে আছে। অন্ধকারে ভেবেছিলাম বর হয়তো আমার পাশে এসে আমাকে ভালোবাসার জন্য, কিন্তু হাতের স্পর্শ পাওয়ার পরে আমার মনে খটকা লেগেছিল। আমি তখন তাড়াহুড়ো করে ঘরের লাইট অন করতে গিয়েছিলাম। তখন সে আমাকে পেছন দিক থেকে চেপে ধরেছিল এবং ঘরের লাইট অন করতে দেয়নি। তখন আমি বুঝতে পেরেছিলাম এটা আমার বর হতেই পারে না, অন্য কেউ আমার ঘরের ভিতরে ঢুকে পড়েছে এবং আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করছে। আমি ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিই। তখন সে আমার মুখটা চেপে ধরে বিছানায় ফেলে দেয়। আমি তখন কাঁদতে শুরু করি। ভয় পেয়ে আমি বরকে ও আমার ছেলেকে ডাকতে শুরু করি। তারপর কোনো রকম ভাবে ঘরের লাইটটা অন করতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি হয়েছিল। আমি বারবার বরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার একটা কথাও শোনেনি। ঘরের লাইটটা অন করতেই দেখি জমিদার আমার ঘরের ভিতরে ঢুকে পড়েছে। তাকে দেখে ভয়ে আমার চোখ মুখ লাল হয়ে যায়। ঘরের এদিক ওদিক তাকিয়ে দেখি বড় আমার ছেলে নেই। আমি তখন জমিদারকে বলেছিলাম, আমার বর আর ছেলে কোথায়, আর আপনি এখানে কি করছেন? ওই বুড়ো জমিদার তখন শয়তানি হাসি দিয়ে বলে, তোমার বর আর ছেলে এখানে নেই, ওরা এখান থেকে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। আমি তখন রেগে বলেছিলাম, আর কোনোদিন ফিরে আসবে না মানে? ওরা এভাবে আমাকে ছেড়ে যেতে পারে না, নিশ্চয় আপনি কিছু করেছেন। আমি তখন সহ্য করতে না পেরে রেগে ওই বুড়ো জমিদারের কলার ধরে বলেছিলাম, কোথায় আছে আমার ছেলে ও বর? তাদের সঙ্গে আপনি কি করেছেন? আমি প্রথমেই দেখে বুঝতে পেরেছিলাম আপনার মতিগতি ঠিক নেই। জমিদার তখন আমার গালে একটা থাপ্পড় মেরে বলে, তোর মতো 2 টাকার মহিলার এত বড় সাহস যে আমার কলার ধরবি? তুই জানিস আমি কি করতে পারি? তাই আমার সাথে বেশি কথা না বলে আজকের পর থেকে আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে। জমিদারের কথা শুনে আমি ঘর থেকে পালাতে যাই। সে তখন আমার হাত ধরে নেয় আর বলে, আমি তোকে এই বাড়ির রানী করে রাখবো, আমার স্বর্গবাসী বউয়ের জায়গা তোকে দেব, তুই আমার সেবা করবি আর আমি তোকে সব খুশি দেব, আমি তোকে সব কিছু দেব। আমি তখন রেগে জমিদারকে বলেছিলাম, আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমি নিজের ছেলে ও বরের কাছে যেতে চাই, আমাকে ছেড়ে দে বলছি। জমিদার তখন রেগে এক হাত দিয়ে আমার চুলের মুঠি ও এক হাত দিয়ে আমার গাল দুটোকে চেপে ধরে বলে, তুই কথা বুঝতে পারছিস না? বললাম তো তোর ছেলে ও বর তোকে ছেড়ে এখান থেকে চলে গেছে, তারা আর কোনোদিন ফিরে আসবে না। তারপর জমিদার আমাকে যা বলে সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আমি তো স্বপ্নেও ভাবিনি আমার বর কখনো আমার সঙ্গে এরকম করবে। তারপর জমিদার বলে, তোকে 10 লাখ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করেছে, তোর বরের 10 লাখ টাকা আমি মাফ করেছি, তোর বরকে আর 10 লাখ টাকা আমাকে শোধ করতে হবে না, আর বিনিময়ে তোর বর আমার কাছ থেকে তোকে রেখে দিয়ে গেছে, তাই বেশি চিন্তা করে আর কোনো লাভ নেই। জমিদারের মুখ থেকে ওই কথাটা শুনে আমার বিশ্বাস হয়নি, তাও বুকে পাথর বেঁধে রেখে বাধ্য হয়ে জমিদারের সঙ্গে আমাকে যেতে হয়। জমিদার আমার হাত ধরে টানতে টানতে নিজের ঘরের ভিতরে নিয়ে যায়। তারপর নিজের ইচ্ছা মতো আমার সঙ্গে সম্পর্ক করে। ভেবেছিলাম সারা দিন কেটে যাওয়ার পরে হয়তো সন্ধ্যাবেলায় বর আমাকে নিতে আসবে, কিন্তু সারা দিন কেটে যাওয়ার পরেও যখন বড় আমার ছেলে জমিদার বাড়িতে আসেনি, তখন আমার মনে হয়েছিল হয়তো জমিদার আমার ছেলে ও বরকে বন্দি করে রেখেছে। সেদিন রাতে জমিদার আমার বড় ছেলের সঙ্গে না জানি কি করেছিল, যেটার আন্দাজ আমি করতে পারছিলাম না। আমার খুব দুশ্চিন্তা হচ্ছিল আমার ছেলে ও বরের জন্য, কারণ আমার দৃঢ় বিশ্বাস ছিল বর কখনোই আমার সঙ্গে এত খারাপ কাজ করবে না, আমার বর কখনোই আমাকে ঠকাবে না। এদিকে জমিদার যখন ইচ্ছে করত তখন সে আমার সঙ্গে সম্পর্ক করত আর বলতো, তুই আমার সেবা কর, আমি তোকে রানী বানিয়ে রাখবো, তোর মধ্যে আমি নিজের বউকে দেখতে পাই। যখন থেকে আমার বউ মারা গেছে আমি একা হয়ে গিয়েছি। এভাবে 23 দিন কেটে যাওয়ার পরে জমিদার তার পছন্দের কাজের মেয়েকে ডেকে বলে, সুপ্রিয়ার জন্য তোর মালা কিনে রাখা সোনা গয়না ও শাড়ি বের করে সুপ্রিয়াকে সুন্দর করে তোর মালকিনের মতো সাজিয়ে দে। তারপরে কাজের মেয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দেয়। এদিকে আমার চিন্তা করে শরীর খারাপ হচ্ছিল। আমি তো বুঝতে পারছিলাম না হঠাৎ করে আমার স্বামী আমাকে কিছু না বলে ছেলেকে নিয়ে কোথায় গিয়েছিল। এদিকে ওই কাজের মেয়ের নাম ছিল রেনু।
এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। জমিদারের মুখ থেকেই শুনেছিলাম তার বউ নাকি বিয়ের 2 বছর পরে মারা গেছে। বিয়ের পরে জমিদারের স্ত্রী যখন গর্ভবতী হয়েছিল, তখন ডেলিভারির সময় জমিদারের বউ ও বাচ্চা নাকি মারা গিয়েছিল। এবং শয়তান বলতো আমাকে নাকি তার আগের স্ত্রীর মতোই বাড়িতে থাকতে হবে, এবং তার আগের স্ত্রী যেমন তাকে ভালোবাসতো সেরকম আমাকেও নাকি তাকে ভালোবাসতে হবে। শয়তানকে ভালোবাসা তো দূরের কথা, তার দিকে তাকাতেও আমার ঘেন্না লাগতো। প্রায় 10 দিন পরে হঠাৎ করে দেখি আমার বর কোনো রকম ভাবে লুকিয়ে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করে এবং আমার রুমের ভিতরে ঢুকে দরজাটাকে ভেতর দিক থেকে লাগিয়ে দেয়। আমার বর মুখ ঢেকে ঘরের ভিতরে প্রবেশ করেছিল, তাই আমি প্রথমে তাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর চিৎকার করতে যাব, ঠিক ওই সময় বর আমার মুখ হাত দিয়ে চেপে ধরে বলে, আরে চিৎকার করো না, আমি নীলু। এই বলে সে নিজের মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেলে। বরকে দেখে আমি খুশিতে তাকে জড়িয়ে ধরি এবং কান্নাকাটি করে তাকে সব সত্যি কথা বলে দেই যে গত 10 দিন ধরে জমিদার আমার সঙ্গে কি করেছে। বর তখন আমার হাত দুটো ধরে বলে, সুপ্রিয়া, আমাকে ক্ষমা করে দাও, তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার জন্য আমি দায়ী। আমি তখন বরকে বললাম, তোমার যা বলার আছে তাড়াতাড়ি বলো, এবং একদিন সুযোগ বুঝে আমি এখান থেকে পালিয়ে যাব। এখন যদি জমিদার জানতে পারে তুমি এখানে আসো, তাহলে আমাদের দুজনকে মেরে ফেলবে। তারপর বর আমাকে সব সত্যি কথা বলে দেয়। বর বলেছিল সেদিন রাতের বেলা জমিদার যখন তাকে ডেকেছিল, তখন জমিদার আমার বরকে ভালো করে মদ খাইয়েছিল। মদ খাওয়ার পরে যখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তখন তার সুযোগের সদ্ব্যবহার করেছিল জমিদার। একটা কাগজে বরের আঙ্গুলের ছাপ নিয়েছিল এবং ওই কাগজে লেখা ছিল বরের 10 লাখ টাকা শোধ করেছে এবং তার বিনিময়ে সে নিজের বউকে জমিদারের কাছে রেখে দিয়ে যাবে। এমনকি বরকে যখন বলেছিল এই কাগজে কি লেখা আছে, সেটা শোনার পরেও বর জমিদারের চুক্তি মেনে নিয়েছিল, কারণ তখন আমার বর নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তখন তার জ্ঞান ছিল না। এবং রাতে জমিদারের সঙ্গে চুক্তি হওয়ার পরে বরকে বলেছিল আমার ছেলেকে নিয়ে এখান থেকে যাতে দূরে কোথাও চলে যায়, এবং বলেছিল সে দিনের পর থেকে যেন ভুল করেও জমিদারের বাড়ির আশেপাশে বর যাতে না আসে। যদি জমিদারের পেয়াদা দেখতে পায় তাহলে সেখানেই মেরে ফেলবে। পরের দিন সকালবেলা বর দেখে সে রাস্তায় ছেলেকে নিয়ে পড়ে আছে। তখন বরের জ্ঞান ফিরে আসে এবং তার হাতে যে কাগজটা ছিল সেটা দেখার পরে বরের মাথা ঘুরে ওঠে এবং সে বুঝতে পারে যে আমাদের সঙ্গে কত বড় অন্যায় হয়েছে। এবং বুড়ো জমিদার রাতের বেলা তাকে মদ খাইয়ে নেশাগ্রস্ত করে তার সুযোগের সদ্ব্যবহার করেছে। সব কথা বলার পর বর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। ঠিক ওই সময়ে জমিদার বাইরে থেকে দরজায় এসে গিয়ে বলে, সুপ্রিয়া, তুমি ঘরের ভেতরে দরজা লাগিয়ে কি করছো? দরজাটা লক খোলো। জমিদারের আওয়াজ পেয়ে রীতিমতো ভয় পেয়ে আমি বরকে খাটের ভিতরে ঢুকতে বলি। ওই সময় হয়তো জমিদারের সন্দেহ হয়েছিল। তারপর আমি তাড়াতাড়ি করে চোখের জল মুছে দরজার লকটা খুলে দেই। দরজাটা লক খুলতেই তাড়াহুড়ো করে জমিদার ঘরের ভিতরে ঢুকে বলে, এই ঘরের মধ্যে কেউ ছিল মনে হচ্ছে, আমার মনে হলো কারো যেন আওয়াজ পাচ্ছিলাম। আমি তখন নাটক করে জমিদারের এক হাত ধরে বলি, আপনি এটা কেমন কথা বলছেন? আমি তো আপনার জন্য গুনগুন করে গান গাইছিলাম আর সাজুগুজু করছিলাম। এবার বলেন আমাকে দেখতে কেমন লাগছে? আমি আজ লাল শাড়ি পরেছি, লাল রঙের শাড়ি আপনার খুব পছন্দ, তাই না জমিদার? তখন আমার মিষ্টি কথার ফাঁদে পড়ে গিয়ে বলে, তুমি যা পরবে তোমাকে সেটাই মানাবে, ওই জন্যই তো কাঙ্গালের কাছ থেকে আমি তোমাকে কেড়ে নিয়েছি। তারপর জমিদারকে মিষ্টি কথাই বলি, আপনি এখন ঘর থেকে বাইরে যান। আমি তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আসছি। তারপর ওই শয়তানকে কোনো রকম ভাবে ঘরের বাইরে বের করে দেই এবং দরজাটাকে আবার ভেতর থেকে লক করে দেই। তারপর বরকে খাটের তলা থেকে বের করে নিয়ে আসি। খাটের তলা থেকে বের হয়ে বর আমাকে বলল, এইভাবে বেশি দিন কিন্তু চলবে না, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। গুড্ডু তোমার জন্য প্রত্যেক দিন রাতে কান্নাকাটি করে, গুড্ডু তোমাকে ছেড়ে থাকতে পারে না। বরের মুখ থেকে গুড্ডুর কথা শুনে আমার বুকের কষ্ট আরো দ্বিগুণ হয়ে যায়। তারপর বর বলল, আমি আজকে তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, আমি তোমাকে যা বলছি তুমি ওরকম ভাবে কাজ করবে। তারপর বর আমাকে একটা ছোট প্যাকেট দেয়। ওই প্যাকেট আমি নিজের কাছে সামলে রেখেছিলাম। তারপর ঘর থেকে বাইরে বেরিয়ে আমি যখন জমিদারের সঙ্গে ব্যস্ত ছিলাম,
ওই ফাঁকে মুখে কাপড় ঢাকা দিয়ে আমার বর বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছিল। তারপর ওই বুড়ো জমিদার বাড়ি থেকে বেশ কয়েকবার আমি পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছিলাম। প্রথমে বেশ কয়েকবার আমি যখন বুড়ো জমিদারের বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিলাম, তখন একবার আমার শাস্তি স্বরূপ আমার মাথার লম্বা চুল কেটে একেবারে ছোট করে দিয়েছিল এবং বলেছিল, এরপরে যদি আমি পালানোর চেষ্টা করি তাহলে আমার মাথার সব চুল কেটে আমাকে ন্যাড়া করে দেবে। শুধু তাই নয়, দ্বিতীয়বার আমি যখন পালানোর চেষ্টা করেছিলাম তখন আমার পায়ে এমন ভাবে মেরেছিল যে আমি বেশ কিছুদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। ওই শয়তান জমিদার আমার উপরে শারীরিক ও মানসিক দুইভাবেই অত্যাচার করত, শুধু আমার সঙ্গে নয়, এর আগেও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমাদের মতো গরিব মানুষের সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করেছে। কিন্তু আমি ভেবে নিয়েছিলাম, যাই হোক না কেন আমাকে এখান থেকে বের হতেই হবে, কারণ আমার ছেলে খুবই ছোট। আমার মনের জোর ছিল যেমন ভাবে হোক আমাকে ছেলের কাছে যেতে হবে। তাই 2-3 দিন পরে বরের সঙ্গে ছেলেকে নিয়ে শহরে পালিয়ে আসি। এখন আমি বরের সঙ্গে শহরে আছি, জানি না এবার আমাদের কি হবে এবং কিভাবে আমাদের দিন কাটবে, আমরা কোথায় থাকবো। কিন্তু আর যাই হোক না কেন এই গ্রামে ফিরে যাব না, না হলে ওই বুড়ো জমিদার আর 5টা মেয়ের মতো আমার জীবনটাও নষ্ট করে দেবে। আসলে সেদিন যখন বর লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, সেদিন আমার হাতে একটা প্যাকেট দিয়েছিল এবং আমাকে শিখিয়ে দিয়েছিল কিভাবে আমি জমিদারের বাড়ি থেকে পালিয়ে আসতে পারবো। ওই প্যাকেটের মধ্যে ঘুমের ঔষধ ছিল। বলেছিল নিজের হাতে পায়েস রান্না করে ঘুমের ঔষধটাকে গুঁড়ো করে পায়েসের মধ্যে মিশিয়ে দিতে। বরের কথা মতো সেদিন রাতে আমি পায়েস রান্না করেছিলাম এবং কাউকে জানতে দেইনি যে আমি আজ রাতে এখান থেকে পালাবো, কারণ জমিদার যদি জানতে পারতো আমি এখান থেকে পালানোর ব্যবস্থা করছি তাহলে সে আমাকে জ্যান্ত মাটির নিচে পুঁতে দিত। সে এতটাই অত্যাচারী ছিল। সেদিন রাতের বেলা পায়েস রান্না করার পরে বাড়ির সবাইকে খেতে দিয়েছিলাম। পায়েস খাওয়ার পরে জমিদার আমাকে বলেছিল, কি ব্যাপার, তুমি আজ খুব খুশি মনে হচ্ছে, এখান থেকে পালানোর ধান্দা হচ্ছে? আমি তখন জমিদারকে মিথ্যা করে বলেছিলাম, এখান থেকে পালিয়ে আর কোথায় যাব, আর বর তো আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে আমি এত বড় রাজপ্রাসাদ, সোনা গয়না টাকা পয়সা এসব ছেড়ে কেন যাব? আমি তো এখানে রানীর মতো আছি। জমিদার তখন হেসে বলে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একবার চলো আমার সেবা করবে। এই বলে সে আমাকে ঘরের ভিতরে নিয়ে ঢুকে যায় এবং আমার শাড়ি খুলতে শুরু করে। ঠিক ওই সময়ে 60 বছরের বুড়ো জমিদার বলে, জানি না কেন আমার মাথাটা খুব ভারী ভারী মনে হচ্ছে অনেক বেশি ঘুম পাচ্ছে। তার এই কথা বলা মাত্রই আমি জমিদারকে ধরে বিছানায় শুইয়ে দিই। তারপর কাপড়টাকে ঠিকঠাক করে পরে নিয়ে তারপর বাইরে এসে দেখি জমিদারের পেয়াদা সব শুয়ে পড়েছে। তারপর আমি ফাঁক বুঝে পালাতে যাই। ঠিক ওই সময় জমিদারের কাজের মেয়ে রেনু আমার হাত ধরে বলে, তাহলে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক, তুমি নিশ্চয় পায়েসের মধ্যে কিছু মিশিয়েছো, কারণ আমি তোমাকে দেখেছিলাম পায়েসের মধ্যে কিছু মেশাতে, আর ওই জন্যই আমি তোমার পায়েস খাইনি। আমি তখন ওই কাজের মেয়ে রেনুকে হাত জোর করে বলেছিলাম, এটা অনেক ভালো সুযোগ আছে, আমাকে এখান থেকে পালিয়ে যেতে দাও। আমার ছেলে আমার জন্য কান্নাকাটি করছে, আমার ছেলেকে ছেড়ে আমি এখানে থাকতে পারবো না। ওই কাজের মেয়ে যেন তখন আমাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার সাহায্য করব, তোমার কষ্টটা আমি বুঝতে পারি, কারণ আমার সঙ্গেও এরকম হয়েছে। এই শয়তান আমার জীবনটা নষ্ট করেছে, ধার শোধ করার নাম করে আমাদের মতো অসহায় মেয়েদের জীবন নষ্ট করে। তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে আমার সাথেও এই অন্যায়ই হয়েছে, কিন্তু আমি নিজের জীবন থেকে হার মেনে নিয়েছি। আমি তোমাকে এখান থেকে পালাতে সাহায্য করব, তুমি এখান থেকে খালি হাতে যাবে না। এই বলে রেনু জমিদারের পকেট থেকে সিন্দুকের চাবি বের করে সিন্দুক খুলে 2 লাখ টাকা বের করে আমার হাতে দিয়েছিল। আমি তখন ওকে বলেছিলাম, এই টাকাটা আমি কোনো মতেই নিতে পারবো না, আমি এখান থেকে খালি হাতে যাব। রেনু তখন আমাকে বলেছিল, এই টাকাটা শুধুমাত্র তোমার অধিকার আছে, কারণ এই টাকাটা তোমার বাড়ি বিক্রি করা টাকা। জমিদার আমাদের মতো গরিব ও মূর্খ মানুষদের ধার শোধ করার নাম করে শোষণ করে, আর আমি এটাও জানি তোমার বরকে মিথ্যা বলে তোমাদের শোষণ করেছে। তাই টাকাটা তুমি নিজের কাছে রাখো এবং নিজের স্বামীকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাও, তাহলে তোমরা শান্তিতে থাকবে। সেদিন আমি রেনুকে অনেক ধন্যবাদ জানিয়েছিলাম, কারণ রেনু আমার অনেক সাহায্য করেছিল।
সেদিন বরের কাছে জানতে পেরেছিলাম বরকে জমিদারের ঘরের ভিতরে আসতে নাকি রেনু সাহায্য করেছিল। রেনু না থাকলে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারতাম না। আজ আমি নিজের ছেলে ও বরকে নিয়ে শহরে আছি। আমরা একটা ছোট্ট বাড়িতে থাকি। এই শহরে আমরা একটা বস্তিতে থাকি। এই বস্তির লোকজন গরিব হলেও একে অপরকে খুবই সাহায্য করে। আজ আমরা সবাই মিলেমিশে আছি। এই বস্তির লোকগুলো আমার বরকে কাজ পেতে সাহায্য করেছিল, কারণ একটা গরিব মানুষের পক্ষে শহরে বাস করা মুখের কথা নয়। কিন্তু এই বস্তির লোকগুলো আমাদের খুবই সাহায্য করেছিল এবং এই বাড়ি বিক্রি করার 2 লাখ টাকা বর আমার ছেলের নামে ব্যাংকে জমা করেছে। ওই টাকাটা আমাদের ভবিষ্যৎ। আমরা গুড্ডুকে একটা স্কুলে ভর্তি করেছি। আমার বর যা টাকা ইনকাম করে তাতে আমাদের ভালোভাবে দুবেলা পেটের ভাত জোটে। তাও আমরা যা আছি, যেমন আছি, খুব ভালো আছি। গ্রাম ছেড়ে শহরে আসার আগে রেনু আমাকে ফোন নম্বর দিয়েছিল। সেদিন রেনুর সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম ওই বুড়ো জমিদারের ফ্যাক্টরিতে নাকি আগুন লেগে সবকিছু নষ্ট হয়ে গেছে এবং পুরনো জমিদার নিজের রাজপ্রাসাদ বিক্রি করে এখন একটা ছোট্ট ঘরে থাকে। আজ তার পাশে কেউ নেই। এই জন্যই বলে টাকার এত অহংকার করা ঠিক নয়। অহংকার মানুষকে শেষ করে দেয়। টাকার জোর দিয়ে গরিব মানুষের শোষণ করা উচিত নয়। এই টাকার জোরে বড় জমিদার অসহায় মানুষদের শোষণ করত, যার শাস্তি ভগবান বৃদ্ধ জমিদারকে দিয়েছে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।